বিয়ের পর নববধূ অনামিকার স্বপ্নময় সংসারে প্রবেশ করেছিল এক তৃতীয় ব্যক্তি। সেই কি অশান্তির কারণ হয়ে দাঁড়ালো, নাকি সে শান্তির দূত হয়ে এসেছিল? সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। মাস দুয়েক হলো অনামিকার বিয়ে হয়েছে। তার স্বামী বিপুল একজন ভদ্র, সুন্দর ও দায়িত্ববান ছেলে। বিয়ের পর থেকেই অনামিকা লক্ষ্য করেছে বিপুল তার মা সুলতা দেবীকে অত্যন্ত শ্রদ্ধা করে, তার কথার বাইরে যায় না। এটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়, কারণ বিপুলের বাবা অনেকদিন আগেই গত হয়েছেন। যদিও তখন বিপুলের পড়াশোনা প্রায় শেষের দিকে ছিল, কিন্তু তবুও তারপর থেকে তার মা সুলতা দেবী ছেলের সমস্ত বিষয়ে খেয়াল রেখেছেন। তাই বিপুলের মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা মাঝে মাঝে সুলতা দেবীর মধ্যে একটু বেশি আধিপত্যের ভাব ফুটিয়ে তোলে, বিশেষ করে বৌমা অনামিকার প্রতি। অনামিকা একজন আধুনিক, সুন্দরী ও শান্ত মেয়ে। সে সংসারের কাজেও বেশ পটু। শাশুড়ির কথা মেনে চলতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু সুলতা দেবী যখন তার শখ আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছার কথা ভুলে গিয়ে কঠিন নির্দেশ দেন, তখন অনামিকার মনটা ভেঙে যায়। বিয়ের কয়েকদিন পর একদিন সকালে অনামিকার ঘুম ভাঙতে দেরি হলো। হঠাৎ রান্নাঘর থেকে আসে শাশুড়ি মা সুলতা দেবীর গলার আওয়াজ, বৌমা, আজ কখন উঠবে? এত দেরি করে ঘুমালে সংসার চলবে কিভাবে? অনামিকা তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে যায়। আচ্ছা মা, উঠে গেছি। সুলতা দেবী মুখে কিছু না বললেও চোখে একটা কড়া দৃষ্টি রাখেন, যেন ছেলে মেয়েদের জীবনের রাস এখন তার হাতেই। এইসব নানা ঘটনার জন্য বিয়ের পরে নতুন জীবনের রঙিন স্বপ্নগুলো অনামিকার কাছে মাঝে মাঝে মলিন হয়ে যায়। অনামিকা ভাবে, এই জীবন কি তবে দুর্বিষহ হয়ে উঠবে? তার একটি বড় স্বপ্ন আছে। স্কুল কলেজে সে মঞ্চে অভিনয় করেছে। লোকে তার অভিনয় দেখে প্রশংসা করত। তার স্বপ্ন সে একদিন টিভি সিরিয়ালে অভিনয় করবে। এই স্বপ্নের কথা বিপুলকে বলার পর বিপুল তাকে বাধা দেয়নি, কিন্তু উৎসাহও দেখায়নি। শাশুড়ি মার কাছে এই কথা বলার সাহস তার হয়নি। অনামিকা তার বাবা মায়ের কাছেও এই স্বপ্নের কথা বলেছিল। বাবা তাকে ধৈর্য ধরতে বলেছেন, আর মা বলেছেন, তোর সংসার নির্ঝঞ্ঝাট, স্বামী শাশুড়ি ভালো, শখের জিনিস না হলেও অসুবিধা কি? তবে ফোনে কথা বলতে বলতে সেদিন মা তাকে একটি কথা বলেছিলেন, যা অনামিকার মনে দাগ কেটেছিল। তিনি বলেছিলেন, তোর ননদ পারুল কি শাশুড়িকে উস্কে দেয়? ও তো ডিভোর্সি, চাকরি করে, ওর আধিপত্য থাকাটা অস্বাভাবিক নয়। আর তাছাড়া নিজের স্বামী নেই, তাই তোদের দাম্পত্য সুখ তার পক্ষে সহ্য নাও হতে পারে। তাই সাবধানে থাকিস। মনে রাখিস, সংসারে তৃতীয় ব্যক্তির নাক গলানোটা মোটেই সুখকর হয় না। এই কথায় অনামিকার রাগ হয়েছিল, কারণ বিপুলের বড় দিদি পারুল তার প্রতি বিয়ের দিন থেকেই স্নেহশীল। বিয়ের অনুষ্ঠান মঞ্চে তাকে কেউ জ্বালাতন করার সাহস পায়নি, শুধুমাত্র পারুলদির জন্য। পারুল এ বাড়িতে সবসময় আসতে না পারলেও ফোনে সব খবর রাখে। অনামিকাকে নিজের ছোট বোনের মতো আগলে রাখে। সে কোনো ভুল করলে তাকে বোঝায়। আবার অনামিকার জন্য কখনো কখনো তার মা এবং বিপুলকে শাসন করে। স্বামীর সাথে বনিবনা হয়নি বলে পারুল অনেকদিন আগেই ডিভোর্স নিয়েছে। নিজে একটি বেসরকারি স্কুলে পড়ায়, তাই স্বামী না থাকলেও দুই ছেলে মেয়েকে মানুষ করছে। পারুল স্কুল টিচার এবং দাম্ভিক প্রকৃতির মেয়ে হলেও অনামিকার তাকে খুব ভালো লাগে, কারণ সেই একমাত্র অনামিকার ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব দেয়। অনামিকা তো মাঝে মধ্যে অবাক হয়ে যায়, পারুলদি যে কি করে তার মুখ দেখেই মনের অর্ধেক কথা বুঝে যায় সে জানে না। তাই ননদ পারুল যখন জানতে পারল অনামিকার অভিনয়ে শখ আছে, সে আগেও অভিনয় করেছে, তখন থেকেই সে অনামিকাকে সমর্থন করতে শুরু করলো। মায়ের সঙ্গে অনেক বাগবিতণ্ডা করে তাকে রাজি করানোর চেষ্টা করলো। অনামিকা একদিন পারুলদির সাথে ফোনে কথা বলতে বলতে বলল, দিদি, আমি অডিশন দেওয়ার জন্য চান্স পেয়েছি। পারুল খুশি হয়ে জিজ্ঞেস করল, কবে? অনামিকা বলল,
সামনের মাসের 10 তারিখ। বিপুলকেও সে আগে জানিয়েছিল, কিন্তু শাশুড়িমার খুব একটা সমর্থন নেই বলে সে এই বিষয়ে আর কাউকে কিছু বলেনি। কিছুদিন পর অনামিকা কয়েকদিনের জন্য মায়ের বাড়ি বেড়াতে গেলে পারুলদির সঙ্গে কয়েকদিন কথা হয়নি। হঠাৎ সেদিন সন্ধ্যায় পারুলদি ফোন করে জিজ্ঞেস করলো, কিরে, তোর যে কাল অডিশন আছে, যাচ্ছিস তো? অনামিকা চমকে উঠল। তারিখটা দিদির মনে আছে? অনামিকা আস্তে আস্তে বলল, না, আসলে বিপুলের সমর্থন থাকলেও মায়ের খুব একটা ইচ্ছে নেই, তাই। পারুল বলল, মায়ের ইচ্ছে নেই বলে তুই তো নিজের ইচ্ছা আর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিবি? মা সেকেলে মানুষ, তার উপর রাগ করে তুই চুপ করে বসে থাকবি? তুই একজন মেয়ে হলেও তোরও একটা স্বপ্ন আছে, তোকেও নিজের পায়ে দাঁড়ানো দরকার। এই আমার কথাই ভেবে দেখ, আমার যদি স্কুলে চাকরিটা না থাকতো তাহলে আজ ডিভোর্সের পর কোথায় যেতাম। যাকগে শোন, তুই রেডি থাকিস, আমি ভাইকে বলে দিচ্ছি, ও তোকে নিয়ে যাবে, আর মাকে বোঝানোর দায়িত্ব আমার, তুই নিশ্চিন্ত থাক। এই বলে ফোন রেখে দিল। একটু পরেই স্বামী বিপুলের ফোন। বলল, কাল তুমি তৈরি থেকো, আমি তোমাদের বাড়ি গিয়ে ওখান থেকে তোমাকে নিয়ে স্টুডিওতে পৌঁছে যাব। কাল আমি ছুটি নিয়ে নেব। অনামিকা আস্তে করে বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম যাব না। বিপুল বলল, এসব কথা আমাকে বলে লাভ নেই, আমি দিদির কথা অমান্য করতে পারবো না, আর তুমি তো দিদিকে বলেছ তুমি যাবে, তাই তৈরি থেকো। অনামিকা খুব খুশি হলো। ননদ পারুলদির প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। সেদিন অনামিকা অডিশনে গেল, আর সেখান থেকে তার অভিনয় জীবনের প্রথম সুযোগ এলো। একটি সিরিয়ালে ছোট্ট একটি চরিত্র, কিন্তু হলেও টিভি সিরিয়ালে জীবনে প্রথম অভিনয়ের সুযোগ, ক্যামেরার সামনেও নিজেকে প্রমাণ করার সুযোগ। সে পারুলকে জানালো এই খুশির খবরটা। পারুল এই খবর পেয়ে খুব খুশি হলো। সে একদিন বাড়িতে এসে তার মাকে রাজি করালো। সে বিপুলকে ডেকে বলল, তোর বউয়ের স্বপ্নের কথা তুই জানিস, তবু কেন চুপ করে থাকিস? ওকে একটু সমর্থন কর। এই তো কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে, মাঝে মধ্যে অনুকে নিয়ে ঘুরতে টুরতে যাবি, সিনেমা দেখবি, তবে তো। যা, এই রবিবার ওকে নিয়ে একটা সিনেমা দেখে আয়, ওর মনটা ভালো হবে। সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলল, মা, ওরা এ সপ্তাহে সিনেমায় যাবে। বিপুল একটু লজ্জা পেল, কিন্তু পারুলের কথা মেনে সে অনামিকাকে নিয়ে সিনেমা দেখতে গেল। সিনেমা হলের অন্ধকারে যখন বিপুল অনামিকার হাত ধরল, অনামিকার মনে হলো তার নতুন জীবনের রঙগুলো আবার ফিরে আসছে। সে বিপুলের কাঁধে মাথা রেখে বলল, তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। বিপুল হেসে বলল, তোমার পাশে না থাকলে দিদি আমাকে ছেড়ে কথা বলবে না। এরপর দুজনেই হেসে উঠল। অনামিকার পথ সহজ ছিল না, কিন্তু অনামিকার মধ্যে ছিল নিজেকে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ প্রচেষ্টা। অভিনয় শুরু করার পর তার ব্যস্ততা বাড়তে লাগলো। শুটিংয়ের জন্য সময় দেওয়া, বাড়ির কাজে শাশুড়িমাকে সাহায্য করা, সবই তাকে করতে হচ্ছিল। ঘরের কাজ আর শুটিং দুটো সামলাতে সে হিমশিম খাচ্ছিল। তবে সে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। এর মধ্যে সুলতা দেবী মাঝে মাঝে তার উপর চাপ সৃষ্টি করতেন। একদিন সন্ধ্যায় অনামিকা শুটিং থেকে ফিরে দেখল সুলতা দেবী তাদের ঘর গোছানোর জায়গায় এলোমেলো করে ফেলেছেন। তিনি বললেন, তুমি তো সারাদিন বাইরে, ঘরদোর পরিষ্কার রাখার সময় কই? বেশিরভাগ কাজই তো আমাকে করতে হচ্ছে। অনামিকার মনটা খারাপ হয়ে গেল। সে চুপচাপ নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর পারুল এলো। অনামিকার কান্না দেখে সে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? অনামিকা তেমন কিছু বলতে না চাইলেও পারুল বুঝতে পারল মা কিছু বলেছে। তারপর মাকে ডেকে বলল, মা, অনামিকা তোমার কাজে যতটা পারে সাহায্য করে, তবু তুমি কেন ওর ওপর এত চাপ দিচ্ছ? ওর স্বপ্নটা একটু বোঝার চেষ্টা করো। মেয়ের কথা সুলতা দেবীর ভালো না লাগলেও কিছু বলতে পারলেন না। পারুল অনামিকাকে বলল, তুই মন খারাপ করিস না, আজ আমরা দুজন একসাথে রান্না করতে করতে গল্প করব। সেদিন রাতে পারুল আর অনামিকা একসঙ্গে রান্না করলো, গল্প করলো। অনামিকা মন খুলে পারুলদির সাথে কথা বলতে থাকলো। পারুল বলল, তুই জানিস, আমারও এক সময় অভিনয়ের শখ ছিল,
কিন্তু জীবনের তাগিদে সেটা পূরণ হয়নি। তাই তোর স্বপ্ন আমার স্বপ্ন, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। অনামিকার অধ্যাবসায় আর পারুলের সমর্থনে একদিন সে একটি বড় সিরিয়ালে মুখ্য ভূমিকায় সুযোগ পেল। ওই সিরিয়াল খুব জনপ্রিয় হয়ে উঠল। অনামিকার জনপ্রিয়তা বাড়তে থাকল, তার জীবন ব্যস্ত হয়ে উঠল। কিন্তু ব্যস্ততার মধ্যেও সে পারুলের কথা ভোলেনি। সে ভাবল তার প্রথম পেমেন্ট পেলে পারুল দিকে তার পছন্দের কিছু কিনে দেবে। কিন্তু এই সময় পারুলের জীবনে একটি বড় সংকট এলো। হঠাৎ একদিন সে পেটের যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। জানা গেল তার লিভারে একটা সমস্যা হয়েছে, 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে। অপারেশনের জন্য 6 লাখ টাকা দরকার। বিপুল আর সুলতা দেবী অনেক চেষ্টা করে 3 লাখ টাকা জোগাড় করলেন, কিন্তু বাকি 3 লাখ টাকার ব্যবস্থা হচ্ছিল না। হাসপাতালের বেডে শুয়ে পারুলের চোখ দিয়ে জল গড়াচ্ছিল। সে ভাবছিল তার ছেলে মেয়েদের কি হবে। অনামিকা সকাল থেকে এসে পারুলের মাথার কাছে বসেছিল। চোখের জল দেখে বলল, দিদি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পারুল দুর্বল গলায় বলল, কিভাবে অনু, এত টাকা কোথায় পাবো? অনামিকাও চিন্তা করতে থাকলো কিভাবে টাকার জোগাড় করতে পারবে। এমন সময় অনামিকার ফোনে একটি মেসেজ এলো। সে দেখল তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। অনামিকা ভালোভাবে বুঝে ওঠার আগেই তাদের স্টুডিওর অ্যাকাউন্টেন্ট ফোন করে বলল, অনামিকা দেবী, আপনার আগের সমস্ত পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখে নিন। আনন্দে অনামিকার চোখে জল এসে গেল। সে পারুলদির কাছে গিয়ে বলল, দিদি চিন্তা করো না, তোমার অপারেশনের বাকি টাকার ব্যবস্থা হয়ে গেছে। পারুলের শুকনো মুখেও যেন চোখ দুটো জল জল করে উঠল। সে বলল, কিভাবে? অনামিকা বলল, আমার প্রায় 1 বছরের পেমেন্ট আজকে এসেছে, 3 লাখ টাকা। শুনেই পারুলের মনটা আবার খারাপ হয়ে গেল। বলল, তোর জীবনের প্রথম পেমেন্ট পেয়েছিস, এটা কেন তুই আমার চিকিৎসার জন্য দিবি? এটা হয়তো তোকে আমি আর কোনোদিনই ফেরত দিতে পারবো না, আর দিলেও কবে দেব তার ঠিক নেই। অনামিকা বলল, দিদি তুমি এসব চিন্তা কেন মাথায় আনছো এখন? টাকার ব্যবস্থা হয়েছে, এটাই তো অনেক। আর শুধু এই টাকা কেন, আমার শখের জিনিস অভিনয় জগতে যেতে পেরেছি, সেটা করে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, সেটা তো শুধুমাত্র তোমার জন্যই। তাই আমার এই প্রথম উপার্জন যদি আমি তোমার সুস্থ হওয়ার জন্য কাজে লাগাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। শুধু আমি অভিনয় জগতে আসার জন্য নয়, বিভিন্ন সময়ে তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ, আমার নিজের দিদি থাকলেও বোধহয় এতটা সাপোর্ট করতো না। তাই তুমি এসব কিছু চিন্তা করো না। অনামিকা দেখল পারুলদির চোখে জল, কিন্তু জল ভরা চোখে যেন একটা অপরূপ তৃপ্তি, অপরূপ শান্তি। সে আস্তে করে বলল, অনু, আগের জন্মে হয়তো তুই আমার নিজের বোন ছিলি। অনামিকা পারুলদির হাতের ওপর হাত রেখে বলল, কেন দিদি, এই জন্মেও কি নয়? নাইবা হলাম আমরা নিজের মায়ের পেটের বোন, আমরা হলামই বা ননদ বৌদি, কিন্তু তাতে তো আমাদের 2 বোনের সম্পর্কের কোনো অসুবিধা হয়নি। মেয়ের বেডের পাশে বসে সুলতা দেবী সব কথা শুনছিলেন। তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছিস, বৌদি ননদ হয়েও তোদের সম্পর্ক দেখে সমাজের মানুষ শিক্ষা নিক, আর তোদের এই সুন্দর সম্পর্কের কাছে আমাদের মতো শাশুড়ির খবরদারিপনা ম্লান হয়ে যাক। অপারেশন সফল হলো। কয়েক মাসের মধ্যে পারুল সম্পূর্ণ সুস্থ। সুলতা দেবী এখন অনামিকার প্রতি আগের মতো কঠিন নন। তিনি প্রায়ই বলেন, আমার বৌমা শুধু সংসার না, ঘর বার সমস্ত কিছু ম্যানেজ করতে পারে। অনামিকা বলে, মা, আপনি বলেছিলেন সংসারে খবরদারি না রাখলে নিয়ম ভেঙে যায়, কিন্তু আমি শিখেছি ভালোবাসা আর বোঝাপড়া থাকলে সংসার নিজের নিয়মেই সুখের হয়। সুলতা দেবী হেসে বললেন, হ্যাঁ বৌমা, তোমরা আজ আমাকে নতুন করে শিখিয়েছ, সম্পর্ক মানে শুধু রক্তের সম্পর্ক নয়, সম্পর্কের জন্য মনের বন্ধন থাকা দরকার। পারুল মুচকি হেসে বলল, দেখবি একদিন তোকে নিয়ে আমি একটা গল্প লিখব, ননদ বৌদির অদ্ভুত বন্ধন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। অনামিকা তার প্রথম উপার্জনের টাকা
ননদের চিকিৎসার জন্য দিয়ে সে ভুল করলো না ঠিক করলো? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।